আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল হরর স্টোরি। আজকের গল্পের রাইটার নারায়ণ গঙ্গোপাধ্যায়। গল্পের নাম অদ্ভুত এবং গল্পে কণ্ঠপাঠে আমি গোপীনাথ। তো শুরু হচ্ছে আজকের বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর কাহিনী নিয়ে সাজানো আমাদের এই গল্প, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অদ্ভুত। বলি ভূত নেই, ওসব গাজার কোলকে কেসটা ততই চেঁচাতে থাকে। যেদিন ঘাড় মটকে দেবে সেদিনকে সব টের পাবি, বুঝলি? আরে যা যা, একটা চিনে বাদামের খোলা ছাড়াতে ছাড়াতে আমি বললাম, রেখে দে তোর ভূত, আমার কাছেই এসে দেবুক না বাঁচা ধন। আমি নিজেই তার ঘাড় মটকে দেব। কেসটা চেঁচাতে লাগলো, দেখা যাবে দেখা যাবে, যেদিনকে আম গাছে এক ঠ্যাং আর তাল গাছে এক ঠ্যাং চাপিয়ে সামনে এসে দাঁড়াবে, সেদিনকে আর চ্যাঁ ভ্যাঁ করতে হবে না, বুঝলি? এখন ঘুঘু দেখেছিস, তখন আর ফাঁদ দেখবি। তুই পাষণ্ড, ওই নাস্তিক। তখন আমি বললাম, হতে পারে, তার জন্য তুই এত ষাঁড়ের মতন চেঁচাবি? এর মানে কি? কেসটা রাগে ভো ভো করে উঠে যাচ্ছিল। এমন সময় বাঞ্ছা কোত্থেকে এসে তার হাত চেপে ধরল। তখন বললে, আহা হা হা, চচ্ছিস কেন রে? সবাই তো পেলা হতবাগার মতন নাস্তিক নয়। আমি নিজে বলছি, সচক্ষে ভূত দেখেছি আমি। সত্যি? কেসটার হাসি গাল ছাপিয়ে কান পর্যন্ত গিয়ে পৌঁছালো। আমি বললাম, বাজে বাজে? হ্যাঁ, তবে শোনো, শুনে চক্ষুকাণ্ডের বিবাদ বন্ধন করো। কিন্তু কেসটা, তার আগে কিছু খাওয়াতে হবে মাইজি, বড্ড খিদে পেয়েছে। এমনিতেই কেসটা হাড় কেপন, কাউকে এক পয়সা খাওয়ানো তো দূরের কথা, সব সময় পরের ঘাড় ভেঙে খাওয়ার তালে থাকে। কিন্তু ভূতের মহিমাই আলাদা। সঙ্গে সঙ্গেই 1 টাকার ফুলকপির সিঙাড়া, জলযোগের সন্দেশ চলে এলো। সেইগুলোর অর্ধেকের ওপর একাই সাবার করে বড় পোষের একটা ঢেকুর তুলে বাঞ্ছা বলল, তবে শোনো, বছর তিনেক আগের কথা, ম্যাট্রিক কানেকশন পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে গেছি। গ্রামটা হলো কালনার কাছাকাছি, একেবারে গঙ্গার ধারে। খাসা জায়গা, যেমন খাওয়া দাওয়া তেমনই আরাম। 2 মাসের মধ্যেই আমি মুটিয়ে গেলাম। বেশ আছি, আরামে দিন কাটছে। এমন সময় এক অঘটন। পাশের বাড়ির হরি সালদার এক বর্ষার রাতে পটল তুলল। এই লোকটা যতদিন বেঁচে ছিল, গ্রাম শুদ্ধ একেবারে সকলের হাড় মাংস ভাজা ভাজা করে রেখেছে। বাদশাহী গলা, খিটখিটে মেজাজ। ওই বাড়িতে কাক বসলেও হাত ফেল করত। বেড়ালে কুকুরে পর্যন্ত বাড়ির ত্রিসীমানায় ঘেঁষত না। হ্যাঁ, ওই বউটা আগেই মরেছিল। ছেলেটা কোথায়, ওই জব্বলপুরে না তামারপুরে যুদ্ধের চাকরি নিয়ে চম্পট দিয়েছিল। আর ওই বাড়িতে বুড়ো একা থাকতো। তার মস্ত বড় একটা ফলের বাগান ছিল, ওই সেইটাই পাহারা দিত। এমন বিতিখিস্তি লোক যে ওই
ঠিক সময় মারা যাবে তাই সন্দেহ। সেদিন বেশ মিঠে মিঠে বৃষ্টি নেমেছে ঝিমঝিম করে। পেট ভরে মুগের ডালের খিচুড়ি আর ইলিশ মাছের ভাজা খেয়ে বিছানায় নিয়েছি, এমন সময় ডাকেলো মরা পোড়াতে যেতে হবে। আমি খপ করে পাঞ্চার কথায় বাধা দিয়ে বললাম, ও সব পুরনো গল্প। পত্রিকার পাতায় এমন গন্ডায় গন্ডায় অনেক গল্প বেরিয়ে যায়। পাঞ্চা ভুরু কুটকুটি করে বললে, আগে আগে শোন না বাবু, পরে বগল বগল যত খুশি করিস। কেসটা বললে, ঠিক। এমন চোখ পাকিয়ে আমার দিকে তাকালো, ওই বামুন হলে নির্ঘাত ভস্ম করে ফেলতো। পাঞ্চা বলে চলল, কি আর করি, বেরোতেই হলো। পাশের বাড়িতে একটা লোক মরে পড়ে থাকবে, এটা তো কোনো কাজের কথা নয়। কতই খিটখিটে বদঘট লোক হোক না কেন, মানুষ হিসেবে একটা কর্তব্য তো আছে। বেরিয়ে দেখি আমরা মাত্র 4 জন। ডাকাডাকি করে কারো সাড়া মেলেনি। কেউ কাপা গলায় বলেছে জ্বর হয়েছে, কেউ কাতরাতে কাতরাতে জবাব দিয়েছে, কচকচ করছে। কাজেই আমাদের 4 জনকে কাজ দিতে হলো। দুজনের 2 হাতে 2টো লণ্ঠন ঝুলতে ঝুলতে চলল, আর কাঁধে দুলতে দুলতে চলল মরা। মুখোশিতে নরেশ আক্ষেপ করে বলল, জ্যান্ত পুরো জ্বালিয়ে মেরেছে, মরেও একখানা খিল্লি খেয়ে গেল। কিন্তু কি আর করা যাবে, উপায় তো নেই। সেই টিপি টিপি বৃষ্টি আর শনে শনে হাওয়ায় বর্ষাবৃত রাস্তা দিয়ে গিয়ে চললুম আমরা। চারিদিকে কালির মতন অন্ধকার, গাছপালাগুলো সেই অন্ধকারে এক একটা বিশাল দৈত্য দানার মতন মাথা নাড়ছে, আর ওই বিদ্যুতের চমকানিতে চোখে ঠাড়া লেগে যাচ্ছে। মাঝে মাঝে পথ ভুল করে গিয়ে পাশের খানার মধ্যে গিয়ে পড়তাম আমরা। বৃষ্টির ছাটে ছাট করে ফাটছে লণ্ঠনের টিপ, পা পিছলে যেতে চাইছে। ঠান্ডা হাওয়ায় বৃষ্টির ঝাপসা লেগে চোখ জ্বালা করছে। ওই ভোগান্তি আর কাকে বলে। চেঁচাতে চেঁচাতে চললাম 4 জন। কাঁধের ওপর বুড়ো যেন পরম আনন্দে দোল খাচ্ছে। আমার কেমন যেন সন্দেহ হলো, এখন হয়তো মরার মুখের কাপড় সরালে দেখা যাবে এই দুর্গতিতে মিটিমিটি হাসছে হাড় জ্বালানো লোকটা। মনে মনে অভিশাপ করতে করতে আমরা এগিয়ে চললাম। হ্যাঁ, বলতে ভুলে গেছি, এই সঙ্গে আমরা 4 জন নয়, পুরোর সঙ্গে 2টো প্রজাও ছিল। আরা তো আর বামুনের মরাতে কাঠ দিতে পারবে না, তারা কুড়ুল কাঁধে আসছিল পেছন পেছন, কাঠ কেটে আনবে। সে যাই হোক, শ্মশানে তো পৌঁছানো গেল। শ্মশান ঠিক গায়ের নিচে নয়, বেশ খানিকটা দূরে। আশেপাশে বাড়িঘর কিছুই নেই। অনেকটা পর্যন্ত ন্যাড়া মাঠের ভেতরে এলোমেলো বাবলার পোত, সেখানেই একখানা টিনের চালা ঘর। অবশ্য চারদিকে তার কোনো দেয়াল ফেয়ালের বালাই নেই, একেবারেই ফাঁকা।
এইটাই শ্মশানে যাত্রীদের বসবার জায়গা। ঠিক তারই নিচে একটা বাঁধানো সিঁড়ি নেমে গেছে গঙ্গার জলে। মস্ত সিঁড়ি, প্রায় 15 ধাপ। এখন ওই বর্ষার জলে 3-4খানা মাত্র জেগে রয়েছে। ভাঙাচুরো অবস্থা। ওই যেখানে সেখানে বড় বড় ফাটল, ইট বেরিয়ে পড়েছে। আমরা ওই সিঁড়ির ওপরেই মরাটাকে নামালাম, এমনভাবে রাখলাম যেন মরার পা দুটো ডুবোনো থাকে গঙ্গার জলে। বুড়োর গঙ্গার যাত্রাও হবে, তাছাড়া এই ভেবেও আছি যে তাকে কাউকে আর ছুঁয়ে বসে থাকতেও হবে না। মরা নামিয়ে আমরা গিয়ে বসলাম ওই চালাটার নিচে। পাগদিরা কাঠের ব্যবস্থা করুক, তারপর চিতা সাজানো হবে। বসে বসে গল্প জুড়ে দিলাম আমরা। চারদিকে ঘন অন্ধকার, হাওয়ায় হাওয়ায় পাবলা বনের মাতামাতি। এখানে ওখানে শিয়ালের চোখ ঝলমল করছে, সবুজ রঙের হিংস্র আলোর মতো। সে চোখের দিকে তাকিয়ে তাকিয়ে কখনো বা ভয় ধরে যাচ্ছিল আমাদের। ভূত নয় তো? লণ্ঠন দুটোর গায়ে কালি পড়েছে, অল্প অল্প আলো গিয়ে পড়েছে ঘাটের দিকে, নামানো মরাটার ওপর। পতার ফাঁকে ফাঁকে মরার দিকে নজর রাখছি আমরা। দেয়াল টেয়ালে এসে টেনে না নেয় সে সম্পর্কে হুঁশিয়ার থাকা খুব দরকার। কতক্ষণ কেটেছে তা খেয়াল ছিল না। হঠাৎ ভীত স্বরে মহেশ বললে, মরাটা একটু নড়লো না? তখন আমরা বললাম, হ্যাঁ তোর চোখের ভুল। খানিক পরে আবার পটলা বললে, মরাটা সত্যিই কিন্তু নড়ে উঠেছে। আমাদের ভেতরে সবচেয়ে সাহসী ছিল কানু। যেমন বুকের ছাতি তেমনই বেপরোয়া। কানু আস্তে আস্তে বললে, ও কিছু না, জলের ঢেউয়ে নড়ে থাকবে। আবার মিনিট 20 কাটতে না কাটতেই আতঙ্কে আমার সমস্ত শরীর যেন ঝাঁকুনি খেয়ে উঠল। হ্যাঁ, কোনো ভুল নেই। লণ্ঠনের অল্প অল্প আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছে মরাটা সত্যি সত্যি একটু একটু করে জলের দিকে নেমে যাচ্ছে। ওই নরেশ আর পটলা একসঙ্গে আর্তনাদ করে উঠলাম। কানু সোজা দাঁড়িয়ে উঠল, ধমক দিয়ে উঠলে, ধুত, ভিতর টিম সব পেছল সিঁড়ি, তাই গড়িয়ে পড়ছে নিচের দিকে। দাঁড়া, আমি তুলে নিয়ে আসি। মরা তখনও নামছে, হাঁটু পর্যন্ত নেমে গেছে তা গঙ্গায়। কানু গিয়ে বাঁশের মাথাটা ধরে টান দিয়ে, কিন্তু কি সাংঘাতিক! কানুর টানকে অস্বীকার করে মরাটা আরো নিচে নেমে গেল। গয় গোবিন্দ কানু এবার ওর হাতে মরাটাকে চাপকে ধরলে, কিন্তু কি আশ্চর্য, কানু ধরে রাখতে পারলে না। দুধার ধাপ পিছলে সে শুদ্ধ গিয়ে হাঁটু জলে গিয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে সমস্ত সাহস উড়ে গেল তার। এবার কানু আকুল হয়ে চিৎকার করে উঠল, জড়িয়ে ধরেছে মারা আমাকে, আরে তোরা সবাই আমাকে মারা নিয়ে যাচ্ছে বাবা।
ততক্ষণে বুকে আমাদের আর রক্ত নেই, অচল হয়ে গেছে। আমরা তখন চিৎকার করে বললাম, মরা ছেড়ে দাও, মরা 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 ছেড়ে দাও। কানু তখন বললেন, আমি পারছি না, আমি ছাড়তে পারছি না, আমি পারছি না ছাড়তে। আমরা তখন ছুটে গেলাম, তিনজন গিয়ে ধরলাম কানুকে। তারপর যা শুরু হলো সেই কথা ভাবতে আজও আতঙ্কের মাথার চুল খাড়া হয়ে ওঠে। ওই হাতপিসার মরাটার গায়ে সে যে অমানসিক শক্তি। একদিকে আমরা চারজন, অন্যদিকে মরা একা। আমাদের সকলকে এমন আয়াসে তুচ্ছ করে সে জলের মধ্যে টেনে নিয়ে চলল। ঠান্ডা জল আমাদের কোমর ছাপিয়ে পেট পর্যন্ত উঠল, আর তারপরে উঠল বুক পর্যন্ত। আর তারপর আমরা পরিষ্কার বুঝতে পারছি আর আমাদের আশা নেই। এই মরা আমাদের টেনে নিয়ে চলেছে গঙ্গার অতল জলে। সেখানে বিশাল একটা ভয়ঙ্কর অবস্থা। সমস্ত জ্ঞান বুদ্ধি যেন পেয়ে গেছে আমাদের একটা আচ্ছন্নতার ঘরে। মরিয়া হয়ে মরার সঙ্গে টানতে লাগলো। সাথে সাথে চলেছি আমরা। আমরা বুঝতে পারছি আমাদের জয়ের কোনো আশা নেই। দেবতার মানসিক শক্তি, তির কাছে আমাদের সমর্থিত শক্তি যে সেটাই নিরর্থ। আর সব চাইতে ভয়ানক, মরা ছেড়ে দিয়ে যে উঠে আসবো, সেই মরাকে ছেড়ে দিয়ে যে আমরা উঠে আসবো, সেই ক্ষমতাটুকু আমাদের নেই। কানু মরাটাও থাকতে পারছে না, আর আমরা থাকতে পারছি না কানুকে। কেন ও কি একটা মন্ত্র বলে, সে আমাদের তার শরীরের সঙ্গে আটকে রেখেছে, যেন হিপনোটাইজ করে ফেলেছে সকলকে। বুক জল ক্রমশ গলা জলে পৌঁছেছে, আর দেরি নেই মৃত্যুর। চারিদিকে গঙ্গার অন্ধকার কালো জলে যেন শুনতে পাচ্ছি ওই টানের হাসি শব্দ। সেখান থেকে অন্ধকার জগৎ এই মরাটা তাদের দিকে আমাদের পথ দেখিয়ে দিয়ে চলেছে। শেষ বাড়ির মতো আমরা সকলে মিলে আত্মনাদ করে উঠলাম, ঠিক এমন সময় কাঠের বোঝা নিয়ে আসেছিল বাঘটিরা। আমাদের চিৎকার শুনে তারা এসে ঝাঁপিয়ে পড়লো। আমরা 4 জন, আমি 6 জন। আবার নতুন ভাবে চলতে লাগলো সেই রকম ও মানসিক তপন। তারপর আস্তে আস্তে থেমে দাঁড়ালো মরা। আস্তে আস্তে আমরা জয়লাভ করতে লাগলাম। ক্রমশ মরা আমাদের আয়ত্তের মধ্যে এসে পড়েছে। তখনও তার প্রচন্ড টান আছে বটে, কিন্তু তা সত্ত্বেও আমরা তাকে ফিরিয়ে আনতে পারলাম ঘাটের দিকে। খোলা জল থেকে বুক জলে সেইখান থেকে
কোমর জলে, সেইখান থেকে হাঁটু জলে, তারপর নৈদিকের টানটা ঝড়াম করে ছেড়ে গেল, সঙ্গে সঙ্গে একেবারে ছিটকে এলো পড়ে। আর আমরা 6 জন এর ওর ঘাড়ে হুড়মুড় করে এর ওর ঘাড়ে টিপকা দেখে পড়লাম। ঠিক তখনই ঘাটের ওপর জলের মধ্যে দেখা দিল বাঞ্ছা থামলো। আমরা রুদ্ধর শ্বাসে চলে যাচ্ছি। এই অতি ভয়ঙ্কর কাহিনী একসঙ্গে বলে উঠলাম। জেগে উঠলো ধীরে সুস্থে বাঞ্ছা বলল, আর কি, তা প্রায় 1.5 মণ। 1.5 মণ? 1.5 মণ কি? কি সেই 1.5 মণ? আকুল স্বরে কেষ্টা প্রশ্ন করলো। আমাদের কালনার গঙ্গার বিখ্যাত অতিকায় কচ্ছপ, সেই বেটাই। আমি হো হো করে হেসে উঠলাম। কেসটা থড়াক করে লাফিয়ে উঠল। মিথ্যেবাদী বেটা জোচ্চোর! বাঞ্ছা বললে, হতে পারি, কিন্তু আজ বেশ খাইয়েছিস কেষ্টা। ভূতের জয় জয়কার হোক। নিউত্তর কেসটা হন হন করে নেমে গেল রাস্তায়। এতক্ষণ শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা অদ্ভুত, এবং কণ্ঠপাঠে আমি গোপীনাথ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে নেবেন, যাতে আমার গল্পের নোটিফিকেশনগুলো অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের জন্য গল্প এই পর্যন্তই। এতক্ষণ শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অদ্ভুত। ধন্যবাদ।